বিশাল একটা সম্ভাবনা। বাংলাদেশ আমরা একটা বুক থেকে আমরা একটা পাথর নামিয়ে দিয়েছি। আমাকে প্রথম দিন জিজ্ঞেস করলো, ভাই আপনার অনুভূতি কি? আমি প্রথম বলেছি, জোরে একটা শ্বাস নিতে পারছি। আমি নিজেই তো 8-9 বার আক্রান্ত হয়েছিলাম গত 16 বছরে, 5 বার 6 বার কেবল আমাকে হাসপাতালে যেতে হয়েছে। আমার এই যে আঙ্গুলটা বাঁকা, এটাও একটা পুলিশের বাড়িতে, এই যে আঙ্গুলটা এখনো দেখছেন খানিকটা বাঁকা, তো এগুলোর জন্য অসংখ্য মানুষ আমাদের পার্টিতে, গণতন্ত্র মঞ্চে, বিএনপি তো আছেই, জামাত থেকে শুরু করে বিভিন্ন দলের মধ্যে হাজার হাজার, তো এই ধরনের ঘটনা। তো আমরা তো কিন্তু অথচ আপনি এটা জায়গাটা যাচ্ছে, কিন্তু আমি দেখছি যে আপনাদের এখন রাজনীতিকদের সাথে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো আলোচনা পর্যন্ত নাই। সংলাপ আপনারা 10টা কমিশন গঠন করেছেন, আরো নাকি কমিশন গঠন হবে শুনেছেন। প্রায় সবাই একই বাক্যে বললেন কি, রাজনীতিকদের সাথে কোনো আলোচনা তারা করবেন না। ওনারা আমাদেরকে ইমেল নাম্বার পাঠিয়ে দিচ্ছেন, আপনারা মতামত পাঠাতে পারেন। আরে বাবা, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিসগুলো, ছাত্র তরুণরা বা পলিটিক্যাল পার্টিগুলো, তাদের সাথে আপনি বসবেন না? তো আপনি কথা বলবেন না? আমি যে একটা ধরুন এই যে সংখ্যানুপাতিক নিয়ে, এটার পক্ষে বিপক্ষে আমাদের আর্গুমেন্টটা কি, বা আপনি কি কি সংস্কারগুলো করবেন, ব্যাপারটা কি এরকম? একটা চোতা আপনাকে ইমেইলে পাঠিয়ে দেওয়া, ব্যাপারটা কি এরকম? তো যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের সাথে আপনি বসবেন না, কথা বলবেন না, আলোচনাই করবেন না, এই ধরনের মাতব্বই করার সুযোগ আপনাদেরকে দিয়েছে কে? আপনাদের অথরিটি কি? আপনাদের অথরিটি কি? যাদের সঙ্গে কথা বলছেন এরাই তো, দে আর দ্য পার্টিজ, দে আর দ্য পিপল, যারা এদেশের 16 কোটি মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করে জানবাজি করে যারা লড়াইটা করলো। যখন পরিবর্তন নিয়ে যখন আসল কাজ যখন শুরু, বললেন কোনো দলের সঙ্গে তারা আলোচনাই করবেন না। আপনাকে আমি ইমেইলে পাঠাবো, কোনটা রাখবেন? 100টা পাঠালে বাকি 90টা আপনি ডাস্টবিনের বাক্সে ফেলবেন কিনা, তো আমি তো জানি না। আলোচনা করলে কত হতো, আমরা যুক্তি তথ্য উত্থাপন করতে পারতাম। লক্ষণটা ভালো না, দৃষ্টিভঙ্গিটা আমলাতান্ত্রিক, দৃষ্টিভঙ্গিটা স্বৈরতান্ত্রিক, দৃষ্টিভঙ্গিটা চাপিয়ে দেওয়ার অ্যাটিটিউডটা। অথচ এমন একটা সময় ছাত্র তরুণদের, শ্রমজীবী মানুষের, আমাদের সবার যে অভ্যুত্থান, আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা, আমাদের দেশটা বিশাল একটা সম্ভাবনার দ্বার প্রান্তে। আমি প্রায় বলি, গ্রামের যিনি চায়ের দোকানে বসেন তিনিও জানেন কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে, তার পকেটের মধ্যে 5-10টা 20টা কিন্তু সংস্কারের এজেন্ডা আছে। তো সে মানুষকে আপনি বিবেচনার মধ্যে রাখবেন না? রাখবেন তো। শপথ আমি কালই করতে পারবো না, কিন্তু এটা তো আমাদের অসাধারণ একটা সম্পদ, যে আমরা পুরনো দুঃশাসন, পুরনো ফ্যাসিবাদী জমানায় আমরা কেউ আর ফিরতে চাই না। তাহলে উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড। তাহলে সামনে তাকানোর জন্য যত মত বলে না, একটা মাথার চেয়ে 10টা মাথা সবসময় ভালো। 17 কোটি মাথাকে যদি যুক্ত করতে পারি, আর ইনক্লুসিভ পলিটিক্যাল ডিসকোর্স, আলাপ আলোচনা, বোঝাপড়ার জন্য, আপনি নতুন সংবিধান করবেন, একটা আলোচনা লাগবে না? আপনি সেকেন্ড রিপাবলিক করবেন, একটা বড় প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে না? তো আপনি যখন সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন, তাহলে কি ফার্স্ট রিপাবলিক 71-এ 17 এপ্রিল মুজিবনগরে আমরা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা ঘোষণা হয়েছে, সেটাকে নিয়ে চলছেন, তাকে আপগ্রেড করছেন, তাকে নবায়ন করছেন, অথবা তাকে আপনি নেগেট করছেন? এই আলোচনাগুলো প্রয়োজন হবে না? তো আপনি একটা পুরনো একটা সংবিধান আপনি লিখবেন, লেখার পরে 50টা মতামত আসবে, 100টা মতামত আসবে, তো এগুলো কি সংবিধান সভা নির্বাচন হবে? এগুলো কি রেফারেন্ডাম লাগবে এগুলোর জন্য? কিভাবে হবে এটা? এবং যেসব দেশে এগুলো হয়েছে, অনেক দেশে বিপ্লব হয়েছে, বিপ্লবী পরিবর্তনের পরে অন্য বিষয় সেখানে দাঁড়িয়েছে। তো আমি বলছি, অনেকগুলো বিষয়, অনেক প্যান্ডোরাক্স বক্স ওপেন করা হয়েছে। আমি খুব উদ্বিগ্ন, সরকার যে পথে হাঁটছেন, আপনি সব কিছু খুলে দিয়েছেন, কিন্তু কিভাবে এটাকে গুছিয়ে নেবেন? আমি এখন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ পর্যায়ে যে 2-3টা বিষয় মনোযোগ আকর্ষণ করবো। একটা হচ্ছে, 90 দিন পরে আপনাদের এখন উচিত হবে রাজনৈতিক অগ্রাধিকারের জায়গাগুলো কি, 1, 2, 3, 4 করে এটা রাজনৈতিক দল, দেশবাসীর কাছে, ছাত্র তরুণ সবার কাছে এটাকে উত্থাপন করা। এখন তো বলা যাবে না যে মাত্র, কারণ আপনাদের হানিমুন পিরিয়ড যদি 1 মাসে এটা শেষ হয়েছে,
2 মাস হলো শেষ হয়েছে, 3 মাস পরও হানিমুন পিরিয়ড চালানোর মতন বিলাসিতা দেখানোর কোনো সুযোগ বাংলাদেশে নাই। কারণ বাজার এখন নিয়ন্ত্রণহীন। বাজারে এখন যে পরিস্থিতি, মানুষ কষ্ট করে সরকারকে সহ্য করছে। কেন সহ্য করছে? এটা আমাদের সরকার, এটা আমাদের সরকার বলে কষ্ট করছে। 2.5 কোটি মানুষের প্রবল খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রায় 70-80 লক্ষ মানুষ এখনো 3 বেলা খেতে পারছে না। এটা হচ্ছে বাস্তবতা। টিসিবির লাইনগুলো দেখছেন, ট্রাকে কিছু পরিবারকে দিলে বাকিরা কিন্তু গালি দিতে দিতে তারা কিন্তু বাড়িতে তারা কিন্তু ফিরছে এই ঢাকা শহরে। একটু খবর নিয়ে দেখেন, পরিস্থিতি এরকম। এখনো প্রশাসন নিয়ন্ত্রণের বাইরে, পুলিশ এখনো পেশাগত দায়িত্বের মধ্যে নেই। এক ধরনের নৈরাজ্যের জায়গাটা চলছে। ফাঁক দিয়ে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। খেয়াল করেন, খুবই উদ্বেগের জায়গা। এবং বলছে কি, একটা দল কতখানি দেউলিয়া হলে প্রেসিডেন্ট ইলেক্ট মার্কিন দেশের তার ছবি নিয়ে নেতা কর্মীদেরকে দাঁড়াতে বলছে। হাসিনার ছবি নিয়ে দাঁড়াতে বলছে না, তাদের ছবি নিয়ে, যে ছবি সারা বাংলাদেশের মানুষের চেহারায় দেখা যেত না এদের বিলবোর্ডের জন্য, এখন তার ছবি নিয়ে দাঁড়াতে বলছে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দাঁড়াতে বলছে। তেমন কেউ সাড়া দেয়নি। রাজনৈতিক দল দরকার নেই, মানুষের যে গণরোষের মুখোমুখি হয়ে ওনারা বরঞ্চ আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদেরকে তারা বরঞ্চ ঝুঁকির মধ্যে, বিপদের মধ্যে এখন তারা ফেলে দিচ্ছে। 3 মাস পরে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো লজ্জাবোধ হয়নি, এখন কোনো ক্ষমা প্রার্থনা করেনি। বড় নেতারা বাদ দেন, যারা দেশে আছেন, যারা নানা, কেউ কোনো ক্ষমা প্রার্থনা করেনি, কোনো আত্মসমালোচনা নাই, তাদের কোনো আত্মধিক্কার নাই। এই হচ্ছে আওয়ামী লীগের চেহারা। বরঞ্চ নানাভাবে নিজেরাই ভিডিও বার্তা ফাঁস করে দিয়ে একটা পরিস্থিতি তারা এখানে তৈরি করতে চায়। আমি পরিষ্কার বলতে চাই, ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে হোক, তার সঙ্গে কালকে যদি নরেন্দ্র মোদীর ছবি যুক্ত করেন, এটা দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। কথা খুবই পরিষ্কার। আওয়ামী লীগের বিচারের তারা মুখোমুখি আছেন। আওয়ামী লীগকে বিচার ফেস করতে হবে, আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ে দাঁড়াতে হবে। বিচারটা ফ্র্যাঙ্ক হবে, ট্রান্সপারেন্ট হবে। ইন্টারন্যাশনাল লয়াররা সেখানে আসতে পারবেন। এটা অনেক কিছু লাইভ হতে পারে, আর অনেক আলোচনা চলছে। আপনাদের বিচার আচার হবে। 16 বছরের লুটপাটের এটার বিচার হবে। লুটপাটের টাকাটার জবাবদিহিতার প্রশ্ন আছে। গণহত্যার বাইরে আপনার হাজার একটা আপনার অপরাধ সংগঠিত করেছেন, সেই বিচারের প্রক্রিয়ায় দাঁড়ানো দরকার। তারপরে ভবিষ্যতে এবং আওয়ামী লীগের এদেরকে বাদ দিয়ে কিভাবে আওয়ামী লীগ একটা ডেমোক্রেটিক অন্তর্ভুক্তিমূলক সমাজে ভবিষ্যতে আওয়ামী লীগ নিজে কিভাবে তারা রাজনীতি করবে, সেটা আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে খুনের মামলা নেয়, দুর্নীতির মামলা নেয়, তারা নিশ্চয়ই সময় নিয়ে আলাপ আলোচনা করবেন, তারা নিশ্চয়ই বিবেচনা করবেন। আমি শেষ দিকে কথাটা নিয়ে এসছি। এখন যেটা বলে যেদিকে মনোযোগ দিয়ে কথাটা শেষ করব, এই আওয়ামী লীগের প্রশ্নে বক্তব্য এটা, এবং ছাত্রদেরকে সেটা বলবো, এটা আমাদের জন্য উদ্বেগের। আরেকটা উদ্বেগের কথা বলি, পরে আশাবাদের কথাটা বলে শেষ করব। আরেকটা উদ্বেগ কি, 3 মাস 2 মাস আগে আমাদের মধ্যে যে ঐক্যের জায়গাটা ছিল, আজকে কিন্তু সে ঐক্যের জায়গাটা কিন্তু নেই। এটার সুযোগটা কিন্তু গ্রহণ করছে প্রতি আওয়ামী লীগ এবং তার নানা ধরনের বিচিত্র বর্ণের বিচিত্র চেহারা, এক এক দিন এক এক ঢঙে এক এক চেহারায় তারা কিন্তু হাজির হচ্ছে। আমাদের মধ্যে যত বিভাজন বাড়বে, বিভক্তি বাড়বে, তত বেশি কিন্তু নানা চেহারায় ফ্যাসিবাদের ফিরে আসার তৎপরতা তৈরি হবে। এবং পাশের দেশ ভারতের যারা এখনো পর্যন্ত 5ই অগস্টের হাসিনার পতনকে যারা মনে করছে, হাসিনার পতনকে মনে করছে নিজেদের পতন, হাসিনার পরাজয়কে মনে করছে হলো নিজেদের পরাজয়, তাহলে এরকম একটা প্রবল বৈরী প্রতিবেশীকে সাথে রেখে আপনাকে ঐক্যটা ধরে রাখা দরকার। আমাদের বহুমাত্রিক কাজ, ঐক্যটা ধরে রাখবো। এক, নিজেদের মধ্যে যেটুকু আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, সেটাকে একটা সহনীয় পর্যায়ে রাখবো। 2, দাঁড়াবো কোথায়? দাঁড়াবো হচ্ছে সংস্কার বলি, পরিবর্তন বলি, রূপান্তর বলি, সমস্ত প্রশ্নে ন্যূনতম ঐক্যমতের জায়গা আমাদের যেখানে আছে। আমরা দেশটাকে প্রত্যেকে আমরা রূপান্তর চাই, পরিবর্তন চাই, প্রত্যেকে আমরা সংস্কার করতে চাই। সেই সংস্কার করতে করতে হয়তো এখন যাত্রাটা শুরু হবে, কিন্তু এখানে বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে। আন্দোলনের শক্তিগুলোর মধ্যে কোনো ভাগ বিভক্তি, কোনো বিভাজন, আমাদের মতো রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা এটাকে শত্রু বিবেচনা করে এই বিভাজন বিভক্তিটা আমরা কিন্তু তৈরি কিন্তু করব না। বাংলাদেশ সে পথে চলবে। মান্নাবাই যেখানে শেষ করেছেন কথাটা বলে, আমি আমার মতের কথা উল্লেখ করতে চাই, এই পথে